1750-এর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলায় তাদের শক্তি বাড়াচ্ছিল। ব্যবসার নামে তারা অস্ত্রশস্ত্র জমা করছিল, দুর্গ নির্মাণ করছিল, রাজস্ব ফাঁকি দিচ্ছিল এবং নবাবের অনুমতি ছাড়াই নানা কার্যকলাপ চালাচ্ছিল। কোম্পানি ট্যাক্স না দেওয়ার জন্য নানা ফন্দি করছিল। তারা বাংলার রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নিতে চাইছিল। তারা নবাবের শত্রুদের আশ্রয় দিচ্ছিল এবং তাদেরকে বিদ্রোহে উস্কে দিচ্ছিল। নবাব সিরাজউদ্দৌলা এটা মেনে নিতে পারছিলেন না। তিনি চাইছিলেন ব্রিটিশরা যেন বাংলার রাজনীতিতে নাক না গলায়। সিরাজউদ্দৌলা একজন শক্তিশালী ও আত্মবিশ্বাসী শাসক ছিলেন। তিনি ব্রিটিশদের মতো বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নিতে রাজি ছিলেন না। তিনি ব্রিটিশদের ফর্ট উইলিয়াম, কলকাতার দুর্গ ভেঙে দিতে বলেন, কারণ এটি তার অনুমতি ছাড়া মেরামত করা হচ্ছিল। ব্রিটিশরা তার নির্দেশ মানেনি, বরং নিজেদের সৈন্য বাড়াতে শুরু করেছিল। রাগান্বিত নবাব 1756 সালে কলকাতা দখল করেন এবং ব্রিটিশদের দুর্গ ভেঙে ফেলেন। এই ঘটনার পর ব্রিটিশরা প্রতিশোধ নিতে চাইল এবং নবাবকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করতে লাগল। বাংলার অভিজাত সম্প্রদায়ের অনেকেই নবাব সিরাজউদ্দৌলাকে পছন্দ করত না। বিশেষ করে মীর জাফর, সেনাপতি, জগৎ শেঠ, ব্যবসায়ী, উমিচাঁদ, মারোয়ারি ব্যবসায়ী, রায়দুর্লভ, অর্থমন্ত্রী, এরা সবাই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, কারণ নবাব তাদের স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ব্রিটিশরা এই অসন্তোষ কাজে লাগায়। ব্রিটিশ অফিসার রবার্ট ক্লাইভ চুপচাপ মীর জাফরের সঙ্গে গোপন চুক্তি করে। তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে নবাব সিরাজ পরাজিত হলে মীর জাফর বাংলার নতুন নবাব হবেন। এভাবে বাংলার ভেতর থেকেই বিশ্বাসঘাতকদের একটি শক্তিশালী দল গঠিত হয়। ব্রিটিশদের অল্প সংখ্যক সৈন্য ছিল, কিন্তু তাদের অস্ত্র ছিল উন্নত। তারা ভারী কামান, সুসজ্জিত সেনাবাহিনী, আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করছিল। অন্যদিকে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ছিল বিশাল, কিন্তু সেখানে অনেকে নবাবের বিরুদ্ধে ছিল। অনেকে যুদ্ধ করতে চায়নি, নেতৃত্ব দুর্বল ছিল। ব্রিটিশরা ভালো করেই জানত যুদ্ধের মাঠে শক্তির চেয়ে বিশ্বাসঘাতকতাই বেশি গুরুত্বপূর্ণ হবে। 1757 জুন মাসে রবার্ট ক্লাইভ তার সৈন্যদের নিয়ে মুর্শিদাবাদের দিকে রওনা হল। ব্রিটিশ বাহিনী পলাশীর আম্রকাননে এসে দাঁড়াল। নবাবও তার বিশাল বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হলেন। যুদ্ধের আগে নবাব মনে করেছিলেন তার বিশাল বাহিনী সহজেই ব্রিটিশদের হারিয়ে দেবে, কিন্তু তিনি জানতেন না তার সেনাপতিরাই তাকে ধোঁকা দেবে। 23 জুন 1757 পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। মীর জাফর, রায়দুর্লভ ও জগৎ শেখ নবাবের পক্ষে থেকে যুদ্ধ করলেও তারা একবারও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেনি। নবাবের সৈন্যরা যুদ্ধের আদেশের অপেক্ষায় ছিল, কিন্তু মীর জাফর ও তার বিশ্বাসঘাতক গোষ্ঠী কোনো নির্দেশ দেয়নি। নবাবের একাংশ যুদ্ধ করলেও তাদের পক্ষে এত বড় লড়াই সম্ভব ছিল না। শেষ পর্যন্ত নবাবকে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে হয়। তিনি পালিয়ে যান। তিনি তার প্রিয় ঘোড়া ছুটিয়ে মুর্শিদাবাদ অভিমুখে রওনা দেন। তার সঙ্গে ছিলেন অল্প সংখ্যক অনুগত সৈন্য। পথে ধুলা উড়িয়ে নবাব এগিয়ে চললেন, কিন্তু তার মন তখন আতঙ্ক আর হতাশায় ভরা। সেই রাতে তিনি পৌঁছান মুর্শিদাবাদ কেল্লায়। সেখানে তার স্ত্রী লুৎফুন্নিসা, কন্যা উম্মে জোহরা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। তাদের দেখে নবাব কিছুটা শান্ত হলেন, কিন্তু তিনি জানতেন বিপদ ঘনিয়ে এসেছে। পরদিন সকালে তিনি দ্রুত সোনাদানা, টাকা পয়সা ও খাদ্য নিয়ে পালানোর প্রস্তুতি নেন। নবাব শহর ছেড়ে ভগবান বোলা হয়ে ভাগীরথী নদীর তীরে মকসুদাবাদ নামে এক নির্জন স্থানে আশ্রয় নেন। কিন্তু তিনি জানতেন না বিশ্বাসঘাতকেরা তার আশেপাশেই ছিল। নবাব যখন মকসুদাবাদে লুকিয়েছিলেন, তখন মুর্শিদাবাদের ষড়যন্ত্র তুঙ্গে ওঠে। যে মানুষটি তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মীর জাফর এখন ব্রিটিশদের সাথে ছিল। তার জামাতা মিরন ছিল আরও নির্মম ও লোভী। ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা ও ধন সম্পত্তি পাওয়ার লোভে মিরন ঠিক করল নবাবকে জীবিত রাখলে বিপদ। এদিকে মুর্শিদাবাদের ধনী ব্যবসায়ী জগৎ শেঠ, উমিচাঁদ ও রায়দুর্লভ ব্রিটিশদের সমর্থন করছিল। তারা নবাবের অবস্থান জানার জন্য গুপ্তচর পাঠাল। এই গুপ্তচর ছিল এক সাধারণ ব্যক্তি, নবাবের এক পুরনো কর্মচারী গোলাম হোসেন। সে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। 1757 সালের 2 জুলাই গভীর রাতে নবাব যখন তার গোপন আস্তানায় বিশ্রাম নিচ্ছিলেন, তখন হঠাৎ বাইরে ঘোড়ার শব্দ শোনা গেল। তিনি জানতেন
তার শেষ সময় ঘনিয়ে এসেছে। হঠাৎই দরজায় জোরে ধাক্কা পড়ল। নবাবের অনুগত কিছু সৈন্য প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু মিরনের পাঠানো সৈন্যরা খুবই শক্তিশালী ছিল। নবাব পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার নিজের দেহ তখন ক্লান্ত দুর্বল। সৈন্যরা কুটিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। নবাবকে তারা শক্ত করে ধরে ফেলল। নবাবকে তারা মুর্শিদাবাদের পথে হাঁটিয়ে নিয়ে গেল। একজন পরাজিত সম্রাট, যার চোখে তখনও অশ্রু, যার হৃদয়ে তখনও রক্তক্ষরণ চলছিল। তাকে যখন মুর্শিদাবাদের রাজপ্রাসাদে আনা হলো, তখন মীর জাফর রাজসিংহাসনে বসেছিল। সে একবারও নবাবের দিকে তাকায়নি, কিন্তু মিরনের চোখে ছিল এক নির্মম হাসি। সে নবাবের দিকে এগিয়ে গিয়ে বলল, এখন তুমি কোথায় যাবে নবাব? নবাব কোনো উত্তর দিলেন না। তারপর মিরন আদেশ দিল, নবাবকে কারাগারে বন্দী করা হোক। 2 জুলাই রাত গভীর হচ্ছিল। নবাবকে রাখা হয়েছিল মুর্শিদাবাদের জিন্নাতুন নিসা প্রাসাদের এক অন্ধকার কারাগারে। মিরন তার কয়েকজন বিশ্বাসী দাসকে ডাকল। তাদের নেতা ছিল মোহাম্মদ বেগ, এক নিষ্ঠুর ঘাতক। মিরন তাকে বলল, কাল সূর্য ওঠার আগেই সিরাজকে শেষ করে দাও। মোহাম্মদ বেগ ধীরে ধীরে কারাগারে ঢুকল। তার হাতে ছিল একটি ধারালো খঞ্জর। অন্ধকার কারাগারের এক কোণে নবাব তখন চুপচাপ বসেছিলেন। তিনি জানতেন মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে। মোহাম্মদ বেগ সামনে এসে বলল, ক্ষমা চাও, তাহলে সহজ মৃত্যু পাবে। নবাব ধীরে ধীরে মুখ তুললেন, চোখে অদ্ভুত জ্বলজ্বলানি। তিনি বললেন, আমি আমার নিয়তির সামনে মাথা নত করলাম, কিন্তু ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। এরপর মুহূর্তের মধ্যেই মোহাম্মদ বেগ তার ছুরি নবাবের বুকে ঢুকিয়ে দিল। 1 বার, 2 বার, 3 বার। নবাবের শরীর কাঁপতে লাগল। তার রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ল। মাত্র 23 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার রক্তাক্ত দেহ কাপড়ে মরিয়ে গভীর রাতে ভাগীরথী নদীর তীরে নিয়ে যাওয়া হল। কোনো রাজকীয় শোভাযাত্রা ছিল না, কোনো শেষ বিদায়ের আয়োজন ছিল না। তাকে চুপচাপ খোশবাগের কবরস্থানে দাফন করা হল। সিরাজউদ্দৌলার মৃত্যু শুধুমাত্র একটি তরুণ নবাবের পরাজয় নয়, এটি ছিল ভারতবর্ষের স্বাধীনতার প্রথম বড় ক্ষতি। যে বিশ্বাসঘাতকতা তাকে হত্যা করেছিল, সেই বিশ্বাসঘাতকতার কারণেই ভারত পরবর্তী 200 বছর ব্রিটিশদের অধীনে ছিল। আজও খোশবাগের সেই নির্জন সমাধিতে গেলে মনে হয় এক তরুণ নবাব সেখানে ঘুমিয়ে আছেন, যিনি বিশ্বাস করেছিলেন মানুষকে, কিন্তু মানুষই তাকে ধোঁকা দিয়েছিল। এই গল্প কেবল ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। বিশ্বাসঘাতকদের কখনোই বিশ্বাস করা যায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। আরও ঐতিহাসিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।